আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, যারা পরে জয়েন করলেন তাদেরকে বলে দিই। মাননীয় সুতপা বর্ধন মহাশয়া, বিশিষ্ট সাইকোলজিস্ট এবং স্পেশাল এডুকেটর। আচ্ছা, এই টপিকটার মধ্যে যাকে মানুষের স্বাস্থ্য, আমাদের জীবনযাত্রায় কিছু বয়স্ক আছে যারা কিন্তু বয়সেও ভীষণ তরতাজা। হ্যাঁ, আর কিছু অল্প বয়সী মানুষ আছে যারা কিন্তু নিজেদের দেখবেন সেই ভাইটালিটি অফ লাইফ থাকে না। কাজে আমার টপিকটা আজকে একটু অন্যরকম হবে। আমি কিন্তু আজকে বয়স্কদের শুধু মনে রাখবো না, কারণ যেই মাত্র আমি বয়স্ক বলবো তাহলে কিন্তু এজ ইজ জাস্ট নাম্বার হবে না। আমি কাউকে ফোকাস করতে চাইছি না। এখানে আমরা পুরো জিনিসটাকে নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো প্রথমেই আমি পিপিটিটা সত্যি কথা বলতে আমরা যেরকম ভাবে রেখেছি, একটা রাখার ছিল বলে আমি পিপিটিটা ব্যাকড্রপ হিসেবে রেখেছি। তো যেটা নিয়ে আমি কথা বলবো আজকে, সেটা সত্যি কথা বলতে যে এজ ইজ জাস্ট এ নাম্বার। হ্যাঁ, আর আমরা যখন এজ ইজ জাস্ট এ নাম্বার ভাবি, তখন এই যে দেখুন আমরা যে শীতের যেটা আপনার সুন্দর করে ভেবেছি আমরা। আচ্ছা, তার আগে আমি একটু নিজেকে ইন্ট্রোডিউস করে দিই। আমার তো কথা বললেনই, আমি সুতপা বর্ধন। আমি আপনাদের সাথে আগেও এসেছি, আপনাদের সাথে আমার পরিচয় হয়েছে। আমি একজন মেন্টাল হেলথ প্রফেশনাল, আর অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করি, আর অনেক রকম মানুষের সাথে কাজ করি। বয়সের কোনো বাধা নেই, সব রকম মানুষের সাথে শেয়ারিং ইজ কেয়ারিং বলে আমার ভালো লাগে। আমার পায়ের সমস্যাটা হয়েছে, কিন্তু এতটা এখনো হয়নি যে তার জন্য আমি এইটা সেশনটা করতে পারবো না। ইনফ্যাক্ট সেশনটা হয়েছে বলে আমার ভালোই লাগছে, কারণ পায়ের সমস্যাটা তো কিছু ব্যথাটা কিছুক্ষণের জন্য ভুলে থাকতে পারছি, বাট অবভিয়াসলি সত্যি কথা বলতে রিকভারি বাড়তেই আছে। তো আমি ওয়ান্স অ্যাগেন আপনাদের এখানে এসে আমার খুব ভালো লাগে। তো আমি মুখ বুঝিয়ে থাকি কবে আমাকে রামকৃষ্ণ বাবু, কবে আমাকে অজ্ঞান বাবু আবার বলবে যে ম্যাম আপনি একটু সময় হবে। আমি মানে এটা ওনাদের ভীষণ ভদ্রতার, ভীষণ ওনারা অমায়িক মানুষ। আমি তো বলি আমার সময় সময়, আপনাদের সময় কবে হবে আমাকে ডাকা। তো এইভাবে শুরু করলাম। তো আজকে যে উইন্টার যেটা বলি, মানে শীতের কমলা লেবু খাওয়া, ছাদে বসে পিকনিক, তারপরে কোনোভাবে কোনো একটা জায়গায় গ্রামের আলে হেঁটে বেড়ানো, কত কিছুই তো আমরা করতে পারি। আর তার জন্য কিন্তু সত্যি কথা বলতে বয়সের মানসিকতা লাগে না। কিছু জন দেখবেন রিটায়ারমেন্টের পরে বেশ আনন্দ করে জমি বাড়ি করে বেশ বাগান করছে করছে। আর কিছু কিছু দেখবেন যারা একটু আয়েসি হয়ে পড়ে আজকালকার দিনের বাচ্চারা। আমি একটা সেশন করেছিলাম যে বাচ্চারা স্ক্রিন টাইম, স্ক্রিন টাইম মানেটা কি, তারা কিন্তু ঘরের বাইরে কোনোভাবেই যাচ্ছে না, তারা ঘরের মধ্যেই থাকছে। আচ্ছা, তারপরে সে তো গেল একটা ছোট বাচ্চার কথা। এবার বাচ্চা ছেড়ে যদি আমি আরেকটু মেয়েরা যারা মনে করেন অ্যাডোলেসেন্ট, মেয়ে বলুন ছেলে বলুন, তারা কিন্তু ওই ঘরের কোনায় বসে আড্ডাই মারছে, নয় মোবাইল দিয়ে ফেসবুক দেখছে, নয় হোয়াটসঅ্যাপে আড্ডা মারছে। তো ওই জন্যই আমি আপনি সব যখন বলছি যে মানসিক স্বাস্থ্য আমরা কি করে, বয়স্ক মানুষরা, বয়স্ক মানুষদের মতো সুন্দর মানুষ হয় না। আপনাদের মধ্যেই তরতাজা ব্যাপারটা আমি দেখতে পাই, আর আপনাদের মধ্যেই কিন্তু সেই আনন্দ উৎসাহ দেখতে চাই। আর এই যে যখন রিটায়ারমেন্টের ব্যাপারটা আসে, তখন আমি কিন্তু সবাইকে বলি কনগ্রাচুলেশন, কারণ তারা দেখবে নিজের মতো বাঁচতে বাঁচতে পারে, বাঁচতে চায়। আর এটা না আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি। মানে আমারও তো মোটামুটি এজ ইজ জাস্ট নাম্বার বলে আমি বলি যে মেঘে মেঘে বেলা হলো। তো আমার তো বেশ ভালো লাগে। আমি অ্যাংজাইটি স্ট্রেসে আগে বেশি ভুগতাম, যে কি করতে হবে, কি ভাবতে হবে, এরপরে তো এইটা না হলে চলবে না। এখন বলি, ঠিক আছে চলুক না, বেশ চলে তো এলো, এতদিন যখন ছেড়ে এলো, তাহলে এখন কেন চলবে না? তো সেইভাবেই আমাদের যদি মনটা আমরা ভাবি যে এতদিন তো চালিয়ে আসলাম, কনফিডেন্স লেভেলটা তো ডেভেলপ করেই গেছে, তাহলে আর নতুন করে তো ভাবার কিছুই নেই। তাই স্ট্রেস কিন্তু আমাদের কোনো কারণে হওয়ার কথা নয়। এবার যদি আমি একটুখানি ভাবতে থাকি এই জিনিসটা, যে যেটা আমরা বললাম যে আমরা অনেকেই যেটা আমরা ভাবি যে শীতকাল জমুথুমু হয়ে বসে থাকবো, কিন্তু আমাদের ফর্চুনেটলি ইন্ডিয়ান কন্টেক্সটে শীতকালটা কিন্তু খুব মিষ্টি কাল একটা। যে আমরা যদি চাই রোদের মধ্যে লাফালাফি করতে পারি, ঘুরে বেড়াতে পারি, আনন্দ করতে পারি, পিকনিক করতে পারি, গল্প করতে পারি, কত কিছু আমাদের মাথায় আসে। এবার আমরা যেটা বলছিলাম যে যখন আমরা বয়স নিয়ে ভাবছি, বয়সটা কিন্তু সত্যি কি ফিজিক্যাল, বয়সটা কিন্তু মেন্টাল, আমি বিশেষ করে বিশ্বাস করি। হ্যাঁ দেখুন, ফিজিক্যাল কিছু সমস্যা আমাদের এসেই পড়ে, যেরকম পায়ের ব্যথা, হাঁটুতে ব্যথা, বাতে ব্যথা, শারীরিক একটু হয়তো অসুস্থতা কিছুটা। কিন্তু আমরা যদি আমাদের জীবনযাত্রা যদি সেইগুলোর কারণে কোনো কারণে যদি থমকে না দাঁড়ায়, তাহলে কিন্তু আমরা আগের মতো ঠিক চলাফেরাও করতে পারবো, আমরা আগের মতো আনন্দও করতে পারবো, আমরা আগের মতো ভাবনা চিন্তাও করতে পারবো। খুব একটা তফাৎ কিন্তু আমাদের জীবন যাত্রায় হয় না। হ্যাঁ, তফাৎ কিসে হবে, আমাদের হয়তো পরিবেশ পরিস্থিতির একটু তফাৎ হতে পারে। যেরকম আমরা যেরকম ভাবে থাকতাম, যাদেরকে নিয়ে থাকতাম, স্বাভাবিকভাবে বয়সের সাথে সাথে আমরা সেই পরিবর্তনগুলো দেখি। কিছু মানুষকে যারা আমরা ছোটবেলা থেকে দেখতাম, কিংবা কিছু মানুষ যারা আমাদের সাথে থাকতো, আমাদের সন্তানরা, তারা হয়তো বাইরে পড়াশোনা করতে গেছে কি বাইরে চাকরি করতে গেছে। তো সেইভাবে ভাবতে গেলে কিন্তু মানসিক একটা দূরত্ব আমাদের তৈরি
যদি হয় কিংবা মানসিক ভাবে আমরা হয়তো কিছু জনকে সাথে পাই না, সঙ্গে পাই না, কিন্তু আমরা যদি দেখি আজকালকার যুগে সাথে আর সঙ্গে পাওয়ার মধ্যে কিন্তু অনেক তফাৎ। মানে আগে হাজার হাজার মাইল দূরে থাকতে যে মানুষের সাথে আমরা কথা বলতে পারতাম না, সেভাবে ভাবতে গেলে কিন্তু আমরা কিন্তু সেই মানুষের সাথে এখন কথা বলতে পারছি। কাজে আমাদের বাচ্চা কাচ্চারা যদি বাইরে যায়ও, তাকে একটা ভিডিও কলে, হোয়াটসঅ্যাপ কলে কথা বললে তাকে হয়তো ছুঁতে পারছি না, কিন্তু দেখুন মন থেকে কিন্তু আমরা ঠিক ছুঁয়ে তাদের সাথে কথা বলতে পারি। তাই সেইভাবে যখন আমরা যদি ভাবি যে আহ যে বয়সের যে নম্বরটা, যেটা আমরা বলি এজ ইজ জাস্ট নাম্বার, সে 50 বছর হোক, 60 বছর হোক, 70 বছর হোক, এটা কিন্তু পুরোটাই শারীরিক ভাবে একটা নম্বর তো দাগ দিতেই হয়। তো সেই দাগের জায়গাতেই মেজারমেন্টটা আছে, কিন্তু মানসিক ভাবে কিন্তু আমরা ঠিক ভাবতে পারি আগের মতো খুব একটা তফাৎ কিন্তু ভাবনা চিন্তায় হওয়া উচিত নয়। আর এইটার জন্য কিন্তু আমাদের মনের দিক থেকে আমাদের যেটা আমরা ভাবতে পারি, সেটা কিন্তু মনের দিক থেকে একটা খুব ভালো লাগার জায়গা, একটা মনের দিক থেকে একটা ভালোবাসার জায়গা একটা চলে আসে। এবার দেখুন মানে অনেক সময় যেটা আমাদের মনে হয় যে আহ আমার সঙ্গী নেই কিংবা আমার সাথী নেই, আগেকার যে বন্ধু বান্ধবরা ছিল, কিন্তু দেখুন আমাদের কিন্তু মনের থেকে আপনি যদি চেষ্টা করেন কিংবা যদি চান, আপনি কিন্তু সঙ্গী সাথী নানান ভাবে আপনি নিজের মতো করে বানিয়ে নিতে পারেন। যেরকম আপনার যদি কোনো সঙ্গী আগে ছিল যে আপনাকে এখন সঙ্গ দিচ্ছে না, আমরা কিন্তু অনেক নতুন করে নতুন জিনিস ভালোবাসতে পারি, নতুন ভাবে কিছু আহ অভ্যাস নতুন করে আমরা তৈরি করতে পারি। তো কারণ আমাদের বয়সের সাথে সাথে যেটা হয়, সেটা হচ্ছে আমাদের দায়িত্ব যেরকম এতদিন ধরে আমরা পালন করে আসি, কিছুটা তো দায়িত্বের আহ কম আমাদের, আস্তে আস্তে আমরা দায়িত্বটাকে আমরা কম করলেও করতে পারি। কাজে সেই জায়গাটা যদি আমরা ভাবতে পারি, তাহলে কিন্তু আমরা দেখবো যে আহ অনেকটা সময় কিন্তু আমরা পাই। তো সেই জায়গাটা থেকে যদি আমি সময়টা পাই, তো সেই সময়টাই কিন্তু আমরা ব্যবহার করে আমাদের মেন্টাল যে একটা জায়গা, আনন্দের জায়গা, যেটা হয়তো আমরা আগে খুঁজে পাওয়ার চেষ্টা করেছি কিন্তু হয়তো সময় পাইনি, আমরা কিন্তু সেই দিকটা একটু ভাবতে পারি। এবার দেখুন মানে যেটা বলছিলাম যে এই কানেকশন আর কোলাবোরেশন, এই কথাটা ইংলিশে লেখা থাকলেও মানে আমরা কি কানেকশনটা কিন্তু আমরা যে সবসময় আমাদের আশেপাশের সমবয়সী লোকের সাথে করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আমরা কিন্তু কানেকশন অনেক রকম মানুষের সাথেও করতে পারি, নেচারের সাথে করতে পারি, অনেক কিছু যেটা প্রিয় জিনিস যেটা আমার করতে ভালো লাগে, আমরা কিন্তু তার মধ্যেও করতে পারি। আমি যদি হয়তো রান্না করতে ভালোবাসি, হয়তো বহুত অনেক রকম রান্না আমার করতে ভালো লাগতো, কিন্তু আমি সময় পেতাম না। কিংবা কোনো কারণে হয়তো সেই পরিস্থিতিটা হয়ে ওঠে, কিংবা আমার না খুব ভালো ভালো রান্না করতে ইচ্ছে করে, কিন্তু আমি জানতামই না, বুঝতেই পারতাম না কোথা থেকে দেখে রান্না করবো। কিন্তু আজকাল দেখুন মানে এই বিজ্ঞানের সময় আমরা কত রকম ভাবে আহ ইন্টারনেটে বলুন, কত রকম ভাবে ফোনে বলুন, আমরা কিন্তু নতুন নতুন রান্না দেখতে পারি, নতুন নতুন রান্না কত কিছু করতে পারি। কাজে এই যে নতুন কিছু করা, যে জিনিসটা হয়তো আগে আমরা সময় করতে পারতাম না, কিছু করতে পারতাম না, সেটা কিন্তু আমরা করতে পারি। আর তার বাইরে আমাদের কি হতে পারে, যেটা আমাদের যদি কারোর সাথে বন্ধু করতে পারি, কোনো ছোট বাচ্চার সাথে খেলা করতে পারি, কারণ আমাদের এই বয়সে যদি নাতি নাতনি ঘরে থাকে, কিংবা নাতি নাতনি যদি ঘরে নাও থাকে, কিংবা পারিপার্শ্বিক যেরকম পরিবেশের মধ্যে দিয়ে আমরা থাকি, কোনোভাবে যদি আমরা সেই রকম একটা নিজেদের মধ্যে একটা নিজেদের সেলফ একটা গন্ডি তৈরি করতে পারি, সেটার মধ্যেও কিন্তু প্রচুর আনন্দ হয়। আর সেখান থেকেও কিন্তু আমরা অনেক জীবনের অনেক উৎস খুঁজে পাই। আর শুধু যেটা আমি প্রথম থেকেই রামকৃষ্ণ বাবুকে বললাম, যে এই যে নিজেকে কিভাবে সময় কাটাবো, যে আমাদের বাড়িতে বলেছে সে কি আমার সাথে সময় কাটিয়ে তার ভালো লাগবে? বিশ্বাস করুন, যদি আপনার সত্যি সে বন্ধু হতে পারে আর সে তাকে আপনি বন্ধু মনে করেন, দেখবেন সেও কিন্তু আপনার সাথে সেই সময়টা আনন্দের সাথে কাটাতে চাইবে। এবার আমাদের দেখুন আমাদের যেটা এক্ষুনি বলছিলাম যে মেন্টাল ফিজিক্যাল এজ, আমরা অনেক রকম অনেক কিছু নিয়ে ভাবনা চিন্তা করি, আমাদের স্ট্রেস থাকে। আর স্ট্রেস বলতে আমরা যেটা বোঝাই, সেটা হচ্ছে যেটা যে আমাদের ক্যাপাসিটির বাইরে যখন আমরা চিন্তা করি, তো ক্যাপাসিটির বাইরে চিন্তা করতে গেলে যেটা হয়, সেটা হচ্ছে যতটা আমাদের ক্ষমতা তার বাইরে আমরা চিন্তা করি। মানে আমার কাছে যখন যারা কাউন্সিলিং এ আসে, যে ম্যাডাম খুব চিন্তা হয়, ভালো তো চিন্তা হওয়াটা তো ভালো, তারা প্রথম দিকটা ভাবে যে এটা কিরকম কথা আমি বলে বসলাম, চিন্তা হওয়া ভালো। কারণ সত্যি কথা চিন্তা হওয়াটা তো পারা, মানে চিন্তা করবে, দুশ্চিন্তা করবে। চিন্তাটা তো করছি মানে আমার দৈনন্দিন জীবনে আমি ভাবতে পারছি, দৈনন্দিন জীবনে আমি চারিদিকে নিজেকে অ্যালার্ট রাখতে পারছি। তাই চিন্তা করাটা খুব দরকার। আমি কোথায় আছি, কিভাবে আছি, কেমন ভাবে আছি, আমার পারিপার্শ্বিক সবাই কেমন আছে, আমার নিজের মানুষেরা, আমার কাছের মানুষেরা কেমন আছে, এটা চিন্তা করার কিন্তু সবার অধিকার আছে। আর সেটা চিন্তা করা উচিত, নইলে নইলে কিন্তু আমাদের চিন্তা শক্তিটাই চলে যাবে।
কিন্তু যেটা আমি সবসময় বলি সবার সাথে কথা বলতে বলতে, যে চিন্তা করুন, দুশ্চিন্তা করবেন না, থিঙ্ক বাট ডোন্ট ওভার থিঙ্ক। মানে ওভার থিঙ্ক করলে যেটা আমাদের কারণ ঘটে, যে ওভার থিঙ্ক করলে কিন্তু আমরা অনেক কিছু নানান জিনিস ভেবে বসি, কল্পনার জগৎ থেকে জিনিসগুলো আমাদের মাথায় আসে, সেটা কিন্তু আমাদের একটা স্ট্রেস নতুন করে তৈরি করে, মনের মধ্যে ভয় তৈরি করে, মনের মধ্যে কনফিডেন্সের অভাব তৈরি করে, আর অবভিয়াসলি তারপর থেকে যা যা অসুবিধা কষ্টের জায়গা আছে। তো সেইভাবেই ভাবতে গেলে যে আমাদের ফিজিক্যাল এজ, মেন্টাল এজ, যতই আমরা বলি, যেটা আমি আগেও আপনাদের সাথে কথা বলতে বলতে বলি, যে একটা বায়ো সাইকো সোশ্যাল মডেলে আমরা সবাই বড়। তো বায়ো সাইকো বায়োলজি মানে আমাদের বয়সের সাথে সাথে যেটা হয়, যেটা আজকে একজনের বয়স 16 বছর, আরেকজনের বয়স 24 বছর, আরেকজনের বয়স 40 বছর, কিন্তু এই যে আমাদের যে সাইকেলটা শুরু হয়, সেটা তো আমরা অ্যাভয়েড করতে পারি না। যদি বায়োলজিক্যালি এজটা কিন্তু আমাদের বাড়বে, ফিজিক্যালি এজটা কিন্তু আমাদের বাড়বে, কিন্তু সাইকোলজিক্যালি যদি আমি যেটা আনন্দে রাখতে পারি, হাসি ঠাট্টা মজা, সেগুলো তো আমাদের কেউ বাধা দিতে পারে না। তো সেটা যদি আমরা ঠিক বজায় রাখতে পারি মানসিক ভাবে, ইমোশনালি, সাইকোলজিক্যালি, এটার মধ্যে কিন্তু একটা অবভিয়াসলি একটা ভাইটালিটি ঢুকে আছে। আর ফাইনালি যেটা আমরা বলি সোশ্যাল, সোসাইটি আর কমিউনিটি, এটা কিন্তু আমাদের কাছে সবার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আমরা অনেক কিছু করতে চাই, বয়সকালে নাচতে অনেকেরই ভালো লাগে, কিন্তু কেউ ভাবেও আমি নাচবো, লোকে কি বলবে, কেন লোকে বলবে তো কি হলো, আপনি নাচতে দেখবেন আরো 5 জন আপনার সাথে নাচছে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে সমাজের মধ্যে যে জিনিসটা আনন্দটা আছে, এটা কিন্তু এটা অনেকটা কিন্তু আমরা নিজেরা নিজেদের মধ্যে মনটা করেছি, তাই না? তো সেইভাবেই যদি আমরা ভাবি যে একটা বয়সে এসে সবকিছু অ্যাক্টিভিটি থমকে দাঁড়ালো, আর আমি ভেবেই এলাম যে আমার জীবনের তো 70% টাইম আমি কাটিয়ে এসেছি। হ্যাঁ এসেছি। সত্যিকারে কি একটা অল্প বয়সী মহিলা কিংবা একটা অল্প বয়সী পুরুষ মানুষ জানে যে আমার আজকে অল্প বয়স বলে আমার জীবন গ্যারেন্টি ফর দ্য নেক্সট 50 ইয়ার্স? সে তো কেউ জানি না। কাজে সেই জন্য যতটুকু দিন আমাদের মনে হবে যে আমরা আছি, আমি কি করতে চাই, আমার কি ভালো লাগার জায়গা, ইনফ্যাক্ট আমার কি ভালো লাগার জায়গা না, আমি তো বলবো যে সবার আগে আমাদের জানতে হবে যে কোন জিনিসটা আমি ভালোবাসি না। তো সেটা জানাটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমাদের নিজেদের মধ্যে। কিন্তু আমি যে আপনাদের প্রশ্ন করি, এইটার পরে নিশ্চয়ই করবো, একটু প্রিপারেশন নিয়ে থাকবেন, যে আপনার বলুন তো যে আপনার কোন জিনিসটা আপনার সবচেয়ে ভালো লাগে, আপনি কোন জিনিসটা আপনার পিঠে চাপড়ে বলেন, বাহ বেটা বাহ, এটা তো তুই দারুণ করেছিস, এটা তো তুই দারুণ করিস। আমি এরকম অনেক সেশনে গেছি, ছোট বাচ্চা বলুন, বড় বলুন, আমাদের বয়সী বলুন, তারা নিজেরা বলতে পারে না, তাদের বলতে এই তুই তো এটা ভালো করিস রে, এই তুই এটা ভালো করিস রে, এই তুই এটা ভালো করিস। মানে আমরা কিন্তু নিজেরাই জানি না যে আমরা কোন জিনিসটাতে আনন্দ পাই, আর কোন জিনিসটাতে আমাদের ভালো লাগে, কোন জিনিসটা আমাদের ভালো লাগে না। আর আমি এই কথাটা বলি যে সেলিব্রেট ইয়োরসেলফ, ঠিক আছে? আমরা যেরকম জন্মদিন সেলিব্রেট করি, আমরা যেন অ্যানিভার্সারি সেলিব্রেট করি, আমরা কত ভালো ভালো জিনিস সেলিব্রেট করি, তো সেলিব্রেটটা করি কেন? যাতে জিনিসটা আমাদের কাছে একটা স্মরণীয় হয়ে থাকে, যাতে জিনিসটা আমাদের কাছে একটা আনন্দের জিনিস হয়ে থাকে। তো ঠিক সেরকম ভাবে আপনি ভাবি যে আপনি নিজের কাছে কি করে নিজে আনন্দ দেবেন, আপনি নিজের কাছে নিজে কি করে একটা আইকন তৈরি করবেন। তো সেটার জন্য কিন্তু একটা সেলিব্রেশন দরকার। আর এই সেলিব্রেশনের মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি যে কোনটা আমাদের আনন্দ, কোনটা আমাদের ভালো লাগা, কোনটাতে আমি ভালো থাকলে আরেকজনের ভালো করতে পারবো। আপনি যদি মনটা আপনার খুশি না থাকে, সত্যি কথা বলুন তো আপনি আপনার পারিপার্শ্বিক সব দিকটা ভালো রাখতে পারবেন? অনেকেই হয়তো আপনাদের বলবে যে নিজে খুশি আছো পরকে খুশি না দেখতে পেরে, কিংবা তুমি নিজে খুশি আছো এমন ভাবে যাতে অপরের খুশি থাকাটা তুমি দেখছো না। কিন্তু সেটা হয়তো শর্ট টার্মে আপনাকে একটু ভাবাবে যে তাই তো আমি কি স্বার্থপরের মতো নিজেকে খুশি রাখছি। কিন্তু আপনি একটু ভেবে দেখুন যে আপনি যদি লং টার্ম এইরকম একটা মোডে চলে যান, যেখানে শুধু পরের খুশি দেখে যাচ্ছেন, সেটা কি একটা লং টার্ম সাস্টেনেবল মডেল? তো আপনি যদি ভালো থাকবেন, আপনি যদি সার্ভাইভ করতে পারেন, তাহলেই তো সবাই আপনার হয়ে সার্ভাইভ করতে পারবে, তাই না? তো সেই জিনিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যে এতগুলো কথা আমি বললাম। তো সেই জিনিসটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, যে আমাদের এই শারীরিক আর মানসিক যে বয়স, সেটাকে ডিটারমাইন করা। কাজে আবারও এই যে আমার বয়সটা 50+ হয়ে গেল, মানে আমি একটা রেখার ওই দিকে পড়ি, আর আমার বয়সটা 50 এখনো হয়নি, মানে আমার অনেক কিছু টাইম আছে, এখনো ভাবছি, এখনো ভেবে চলছি, তো আমি অনেক কিছুই করতে পারি। এটা কিন্তু রাতারাতি কোনো জিনিস হয় না, ঠিক আছে? এটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে যে, যেটা আপনাদের এইমাত্র বললাম, যে স্ট্রেস ফ্যাক্টর মানে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো আমাদের অনেক রকম স্ট্রেস আছে, জানেন? একটা হচ্ছে যেটা আমরা বলি ক্রনিক স্ট্রেস বা অ্যাকিউট স্ট্রেস। ক্রনিক স্ট্রেস হচ্ছে যাদের প্রচুর দিন ধরে একটা
বয়স্ক লোকেদের আছে সারা জীবনের ভারাক্রান্ত নিয়ে সে ভীষণ ভাবে ভেবে চলেছে, এটা কিন্তু নয়। তো ক্রনিক স্ট্রেস হচ্ছে যাদের অনেক দিন ধরে নানান কারণে স্ট্রেস হতেই পারে, বাড়িতে একটা অসুস্থ মা রয়েছে কিংবা বাড়িতে একটা অসুস্থ সন্তান রয়েছে, তাকে নিয়ে যখন মা বাবারা ভাবনা চিন্তা করছেন, সেটা কিন্তু একটা ক্রনিক স্ট্রেসের জায়গায় চলে যায়। আর অ্যাকিউট স্ট্রেস হচ্ছে আমাদের সেই সময়ের জন্য যেটাকে আমরা হ্যান্ডেল করতে পারি, কিংবা একটা বাড়িতে একটা বিপদ ঘটলো, কিংবা সেই মুহূর্তের জন্য কালকে আমার একটা ইন্টারভিউ আছে, তো সেইগুলো কিন্তু হয়ে দাঁড়ায় আমাদের অ্যাকিউট স্ট্রেস। তো এবার দেখুন, অ্যাকিউট স্ট্রেস বুঝতেই পারছি আমরা খুব অল্পক্ষণের জন্য হচ্ছে, হয়তো এক দুদিনের জন্য হচ্ছে, সেই সময়টা আমাদের জীবনযাত্রাকে খুব ডিফিকাল্ট করে দিচ্ছে। কিন্তু ক্রনিক স্ট্রেস হলে কি হয়, অনেক দিন ধরে আমরা কিন্তু জিনিসটাকে টেনে নিয়ে চলেছি। এবার একটা জিনিস বলুন, যে যে জিনিসটা অনেক দিন ধরে আমরা চলে বয়ে চলেছি, সেটাকে আমাদের একটা দৈনন্দিন অংশ করে নিয়ে চলাটা বেটার, নাকি সেটাকে নিয়ে সেই ভার আক্রান্ত হয়ে একদম দৈনন্দিন জীবনটাকে স্তব্ধ করে দেওয়াটা বেটার? কষ্ট হবে, এটা স্বাভাবিকভাবেই বলাটা হয়তো অনেক বেশি ইজি, কিন্তু যার মধ্যে দিয়ে যায় তার হয়তো অনেক বেশি কষ্ট হয়, তার হয়তো সামলানো বলুন, পারিপার্শ্বিক ভাবে নিজেকে মানিয়ে চলা, গুছিয়ে চলা, এগুলোর পক্ষে খুবই কষ্টকর। কিন্তু আপনি যদি এই যে বললাম যে লং টার্ম ভাবনা চিন্তা আর শর্ট টার্ম ভাবনা চিন্তার মধ্যে তো একটা ফারাক থাকে। কাজে সেখানে আমাদের বুঝতে হবে যে স্ট্রেসটাকে আমি কতটা অ্যালাউ করবো আর স্ট্রেসটাকে আমি কতটা কন্ট্রোল দেবো। হুম? তো এই যে আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণ যখন রথে চালান, সেখানে যে ৭ টা আ ঘোড়া থাকে। তো আমরা তো জানি যে ৭ টা ঘোড়ার ইন্ডিকেশন হচ্ছে আমাদের ৭ টা ইমোশন এর উপর, তাই তো? তো এই যে আমরা যেরকম শ্রীকৃষ্ণ যখন ঘোড়াটা চালাচ্ছেন কিংবা অর্জুন যদি সারথি হয়ে ঘোড়াটা চালাচ্ছেন, তখন যে ৭ টা ঘোড়াটাকে আমি কন্ট্রোল করছি, তার মানে আমি কি কন্ট্রোল করছি? আমার ৭ রকম ইমোশনকে কন্ট্রোল করছি। আর সেই ৭ রকম ইমোশনের মধ্যে রাগ, হিংসা, বিদ্বেষ সব রকম আছে। তো ঠিক সেরকমই দেখুন, এই যে স্ট্রেসের এই ব্যাপারটা কিংবা এই যে এতগুলো ইমোশন, এটা কিন্তু আমাদের সব বয়সেই আছে। এবার ডিফারেন্সটা কোথায়? কোন বয়সে কোন ইমোশনটা আপনাকে বেশি ঘায়েল করবে, কোন বয়সে কোন ইমোশনটা আপনাকে বেশি স্ট্রেস দেবে, কোন বয়সে কোন ইমোশনটা আপনি বেশি প্রায়োরিটাইজ করবেন, সেটা কিন্তু বয়সের সাথে সাথে একটা চেঞ্জ করে। ধরে নিন একটা ছোট্ট বাচ্চা যখন জন্মালো, তখন সে যখন কাঁদছে, তারও কিন্তু একটা ইমোশন হচ্ছে, তার কিন্তু একটা স্ট্রেস হচ্ছে যে আমার, সে তো জানে না কোনটা তার মা। সে খালি জানে যে আমি কাঁদবো ২-৩ কয়েক মাস বাচ্চাটার বয়স। আমি কাঁদবো, কেউ আমাকে এসে ফিড করবে। কেউ আমাকে এসে আমার খাবার দেবে। তো এটা কিন্তু একটা বাচ্চার জন্য স্ট্রেস। তারপরে দেখুন ৬ মাস বয়স যখন বাচ্চাটার হয়, তখন কিন্তু ওই মুখ চেনাটা হয় না। মা-বাবা ছাড়া যদি অন্য কারোর কাছে যায়, তার মনে হচ্ছে এই রে আমার মা-বাবা কোথায়? তো সেটাও কিন্তু একটা স্ট্রেস। এরপরে বাচ্চাটা যখন ২-২.৫ বছর বয়সে ১ম স্কুলে যাচ্ছে, কোনোদিন সে বাড়ির বাইরে বেরোয়নি, মা-বাবাকে ছেড়ে যায়নি। এবার কয়েক ঘন্টা এমন একটা পরিবেশে তাকে থাকতে হচ্ছে, যেখানে সে মাকে দেখতে পাচ্ছে না, বাবাকে দেখতে পাচ্ছে না, তার প্রিয় কাছের লোকগুলোকে দেখতে পাচ্ছে না। তাহলে এটাও কিন্তু একটা স্ট্রেস। তাহলে এই যে আমরা ওয়ান সেকেন্ড ভালো থাকার ব্যাপারটা বলি, এই ভালো থাকার ব্যাপারটা কিন্তু প্রত্যেকটা এজে ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। হ্যাঁ, সেটা ঠিকই যে বয়সের সময় মানুষের ভালো থাকাটা আরো বেশি ইম্পোর্টেন্ট হয়ে যায়। কারণ সে তো এতগুলো জীবন, এতগুলো দিন পেরিয়ে এলো। এবার তার হয়তো ধৈর্য শক্তি, সহ্য শক্তি একেকটা ক্ষেত্রে যেরকম অনেকটাই বেড়ে যায়। কিন্তু তার হয়তো কিছু, কিছু জায়গা, তার একাকিত্বের জায়গাটা কিন্তু ভীষণ তলিয়ে দেখা দরকার। তো আমরা আবার ফেরত আসি ছোট বাচ্চাটার কথা বলছিলাম। ঠিক সেরকমভাবে দেখুন অ্যাডোলেসেন্স পিরিয়ড এও সে, একটি মেয়ে যখন যাচ্ছে, সে কিন্তু এতদিন ধরে বাবা-মার কথা শুনেছে। চোখ বুজে বাবা যা বলবে শুনবো, মা যা বলবে। কিন্তু এখন কিন্তু তার ব্রেন কগনিটিভ হতে চলেছে, কিংবা এখন তার ব্রেনের মধ্যে বিচার বুদ্ধি বদলে এসেছে। যেটা আমরা বলি না যে অবাধ্য হচ্ছে, দুষ্টুমি করছে, কথা শুনছে না, মুখে, মুখে তর্ক করছে। একটু ভেবে দেখুন তো, ও কি সত্যি অবাধ্য হচ্ছে? ও কি সত্যি মুখে, মুখে কথা বলছে? ও কিন্তু সেটা করছে না। ও আপনাকে যুক্তি দিয়ে জানতে চাইছে কেন হবে। এবার আমরাও কিন্তু প্যারেন্টসরা, এবার দাদু দিদারা কিংবা কাকা কাকিমা, জ্যাঠা জেঠি যে সম্পর্কই বলুন, আমরাও কিন্তু সেই ধৈর্যটা ধরে থাকি না, যে সে ১ম যখন প্রশ্নটা করলো, যে তাকে একটু বুঝিয়ে, ঠিক আছে, করলে তো এটা, এটা। এইটা করে দেখো, ওটা করে দেখো, কোনটা ঠিক হবে। তো এই যে ধৈর্যের জায়গাটা, সেটা যদি আমরা দিই, তাহলেই দেখবেন আমাদের কিন্তু অনেকটাই ভালো থাকার জায়গা আসে। আমি ওয়ান্স এগেইন আমি কিন্তু ইচ্ছে করে দেখুন পেন ক্লাবের মতো একবার অল্প বয়সের দিকে যাচ্ছি, একবার এক বয়স্কদের দিকে যাচ্ছি। কারণ কি বলুন তো? আমরা তো একা থাকি না। আমি কি আশা করব যে আমি একদম একা এক্সিস্ট করব? কাজেই আমাকে কিন্তু আমার এদের মধ্যেই থাকতে হবে। আর এইভাবেই নিজেদের ভাবতে হবে যে স্ট্রেস কিন্তু সবার আছে। যেটা আমি ভাবছি যে আমি
সবচেয়ে বেশি কষ্টে আছি কিংবা আমি সবচেয়ে বেশি একাকিত্বে আছি, আমার তো মাঝে মাঝে মনে হয় যে একটা অ্যাডোলেসেন্ট টিনেজ বাচ্চা অনেক বেশি একাকিত্বতে ভোগে। আপনি একটু ভেবে দেখুন, যার জন্য দেখবেন এই সুইসাইডাল টেন্ডেন্সি আমাদের কজনের মধ্যে দেখেছি যে খুব বয়সকালে এসে মানুষ সুইসাইড করেছে। দেখবেন সুইসাইড কিন্তু সবসময় মানুষ কোন সময় করে বলুন তো? যখন অ্যাডোলেসেন্স পিরিয়ডে করে। কেন বলুন তো করে? আমার মনে হয়, আমি আমি যাদের সাথে কথা বলেছি যে তাদের যখন মনে হয় যে তারা এতটাই একা যে তাদের পিছন ফিরে তাকানোর কোনো জায়গা নেই আর তাদের কোনো জায়গাতে অ্যাকসেপ্টেন্স নেই, তখনই কিন্তু তার মনে হয় যে আমি সবচেয়ে একা একটা মানুষ, কাজে আমার জীবনটা রেখে হবে কি? আমি মরে গেলে তো কারোর দুঃখ নেই, আমি মরে গেলে তো কারোর কষ্ট নেই, তাহলে আমি একা চলেই যাই ভগবানের কাছে। তো ঠিক সেরকম ভাবেই ওয়ান্স আগেন এই যে একাকিত্বের জায়গা যেটা আমরা সবসময় ভাবি যে হয়তো বয়স্ক মানুষদের কাছেই আসছে, ব্যাপারটা একটু ভেবে দেখুন, একাকিত্বটা কিন্তু সবার কাছে আসে, সবার দিক থেকে আসে। হ্যাঁ, যেটা হয় সেটা হচ্ছে কিছু কিছু সময় আমরা অনেক কিছুর মধ্যে নিজেকে ডাইভার্ট করে ওই একাকিত্বটাকে কাটিয়ে ওঠাতে পারি, আর কিছু কিছু সময় আমরা একাকিত্বটাকে কাটিয়ে উঠতে পারি না। তো সেখান থেকে ওই যে আমাদের রিফ্লেক্টিভ মোমেন্ট, যে আমরা কি ভাবছি, কিভাবে ভাবছি, কাদেরকে নিয়ে ভাবছি, এগুলো কিন্তু চিন্তাধারাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের ইম্পর্টেন্ট যে বয়স হোক, অল্প বয়স হোক, যে সময় আমরা একটা কানেক্টিভিটি সেট করা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে যার জন্য দেখবেন আমাদের এই যে ডিমেনশিয়া বলে একটা রোগ আজকাল আমরা বলি না যে অ্যালজাইমার, ডিমেনশিয়া, এগুলো খুব রিলেটেড টপিক। তো ডিমেনশিয়াটা হচ্ছে বড় টার্ম। তো ডিমেনশিয়াটা হচ্ছে বড় রোগটা, আর তাদের মধ্যে কেউ হয়তো অ্যালজাইমারে ভুগছে, অ্যালজাইমার ডিজিজে ভুগছে, কেউ হয়তো আরো ফোমেটফুলনেসে ভুগছে, অনেকগুলো টাইপ আছে, ক্যাটাগরি আছে। তো এই যে ডিমেনশিয়া বলুন, এ বলুন, এটা যে আমাদের অ্যাকচুয়ালি হয়, এটা স্বাভাবিকভাবে আমরা বেশিরভাগ দেখছি যে বয়স্ক লোকেদের হয়, কারণ অবভিয়াসলি আমরা এইটুকু জানি যে আমাদের যে ব্রেনের মধ্যে কিংবা আমাদের যে নার্ভস এর এই যে কাজগুলো আমরা যেগুলো করি সেইগুলোর মধ্যে থেকেই হচ্ছে। আর নার্ভ সেল তো আগে আমরা যেটা ভাবতাম যে ডেভেলপ করে না, কিছু করে না, কিন্তু সেইটা যদি আমরা অ্যাক্টিভিটির মধ্যে রাখি তাহলে কিন্তু নার্ভ সেল ডেভেলপ করবেই। তো ঠিক, তো কামিং ব্যাক, যেটা আমরা বলছিলাম যে ডিমেনশিয়া বলুন কিংবা এই যে ফরগেটফুলনেস বলুন, আমরা কিন্তু সবসময় বলি যে চেষ্টা করবেন যে একটা টাইমের পরে আহ, যতই আমরা এজ ইজ জাস্ট নাম্বার বলি, কিন্তু কিছু কিছু সময় এটা আমাদের মেনে চলা উচিত আর মানিয়েও নেওয়া উচিত যে একটা জায়গায় এসে কিন্তু কিছুটা ওয়ার এন্ড টেয়ার হয়। আর ওয়ার এন্ড টেয়ার বলতে আমরা কি বোঝাই? ক্ষয় ক্ষতি, তাই তো? তো কিছু কিছু ক্ষয় হলো, কিন্তু সেটা হয়তো রিভাইভাল করতে পারলাম না। এই যে আমার ট্রাফিক এক্সাম্পল, যেমন পায়ের যে এতটা লিগামেন্টে যে লেগেছে, আহ আহ, আজ থেকে 14 বছর আগে যখন লেগেছিল তখন আমি 30 মানে লেট 30s এ ছিলাম। তো তখন যে রিকভারিটা আমার হয়েছিল কিংবা তখন যেরকম চলাফেরার মধ্যে আমি ছিলাম কিংবা তখন যেরকম আমার হরমোনাল ব্যালেন্স আমার শরীরে ছিল, স্বাভাবিকভাবে 14 বছর পরে মানে 50+ হয়ে যাওয়ার পরে আমার কিন্তু সেই হরমোনাল ব্যালেন্সটাও কমে গেছে। আমার বাকি বাকি একটা সেকেন্ড টাইম তার উপরে হলো। তার মানে কি, যে যখন আমাদের শরীরের ভাঙনটা ধরছে সেখানে কিন্তু ওয়্যার এন্ড টেয়ারের একটা সমস্যা থাকে। তো সেইটাকে কিন্তু মাথায় আমাকে রাখতে হবে, আর সেটাকে মাথায় রেখেই যে তাহলে যেহেতু এই প্রবলেমটা আছে আমাকে তাহলে আর একটু অন্যরকম ভাবে জিনিসটা হয়তো করলেও আমরা ভালোভাবে করতে পারি। তো যেটা আমরা বলছিলাম যে ডিমেনশিয়া রোগটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা বলে অ্যাক্টিভিটি, এই যে ইন্টার কানেকশন। তাহলে অ্যাক্টিভিটি মানে আমরা কি বুঝি বলুন তো? অ্যাক্টিভিটি মানে কি আমরা শুধু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বুঝি? না, অ্যাক্টিভিটি মানে আমরা আরো 3 রকম অ্যাক্টিভিটি বুঝি। একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটা সকালবেলা আপনি দৌড়ান, আপনি এক্সারসাইজ করুন, যোগা করুন, দ্যাট ইজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আরেকটা অ্যাক্টিভিটি কি? মেন্টাল অ্যাক্টিভিটি। অনেক কিছু নিয়ে ভাবুন, ভাবনা চিন্তা করুন, ওয়ান্স আগেন চিন্তা করুন, দুশ্চিন্তা নয়। ভাবুন এটা করবো সেটা করবো, এখানে যাবো ওখানে যাবো, মন তো যেখানে ইচ্ছে ঘুরে আনুন না, যা ইচ্ছে ভাবুন না, কে মানা করেছে? খারাপ কথা ভাবুন, ভালো কথা ভাবুন, কোনো কেউ তো মানা করেনি। আর আপনার মনের মধ্যে কি কেউ উকি ঝুঁকি দিয়ে দেখতে যাচ্ছে কি ভাবছেন? ভাবুন, যা ইচ্ছে মন চায় ভাবুন। আর থার্ডটা হচ্ছে একটা সোশ্যাল অ্যাক্টিভিটি। আগেকার দিনে কি ওই যে রকে বসে আড্ডা, পাড়ায় বসে আড্ডা, যায় যায় আড্ডা, তারপরে ভাই বোনেদের বেশ একটা বসে আড্ডা, যেটা আমরা প্রথমেই দেখছিলাম যে পিকনিক বলুন, ঘুরতে বেরোনো বলুন, এই জিনিসটা কিন্তু আজকাল দেখুন আমাদের মধ্যে কমে গেছে। ইনফ্যাক্ট ইরেসপেক্টিভ অফ এজ আপনি যদি দেখেন, আমরা কিন্তু সবাই একটা মোবাইল নিয়ে হাতে বসে আছি, নয় একটা টিভি সিরিয়ালের সামনে টিআরপি যেটা হয়তো প্রচুর হচ্ছে সেটা নিয়ে বসে আছি, অ্যাক্টিভিটি কিন্তু নেই। আর আপনি সেই অ্যাক্টিভিটি যদি মিল হয়, সে আপনি যতই বলেন যে কিছু গেমস খেলে ডিমেনশিয়া কমবে আর সকালবেলা মর্নিং ওয়াক করে ডিমেনশিয়া কমবে, কিন্তু তিনটে ইন্টারাকশনে না হলে ডিমেনশিয়া কমবে কি বাড়বে সেটা আমি জানি না, কারণ আমি
এই আপনাদেরকে যে এক্সাম্পল গুলো দিই, তা আমি নিজে কিছু ওয়েবিনারে শুনে বলছি। কিন্তু বিশ্বাস করুন আগে দেখুন আগের থেকে কিন্তু এখন ডিমেনশিয়াটা একটু বেড়েছে। আমি এটাও বলব না যে অ্যাওয়ারনেস যখন আমি অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করতাম, আপনাদের সাথে যখন সেশনটা করেছিলাম বলেছিলাম যে অটিজম কি বেড়েছে? অটিজম বেড়েছে কি কমেছে দেখো লোকে অ্যাওয়ারনেস বেড়েছে। কিন্তু ডিমেনশিয়া যদি আপনি বলেন সত্যি সত্যি কিন্তু বেড়েছে। কারণ এটা একটা বিশাল পাড়ায় রকে গল্প করা, মাঠে বসে গল্প করা বন্ধ হয়ে গেছে একদম বন্ধ। যায় গল্প করা, দুটো ভাই বোনের মধ্যে গল্প করা সব বন্ধ হয়ে গেছে দেখুন। তো সেইখানেই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে আপনি ইনফ্যাক্ট মানে এই যে ছবিটা মানে এটা হঠাৎ করেই মনে হলো। আমি দেখেছি যে আমারই বাড়িতে একজন আমার মাসি আছেন, উনি খুব সুন্দর বাগান করেন। আর অদ্ভুত ভাবে সুন্দর ভাবে ফুলের গায়ে হাত বোলাবে আর কি সুন্দর ফুলের সাথে কথা বলবে। সো ওইটা কি হচ্ছে বলুন, তাহলে কিন্তু সেও একা কিন্তু কারণ তার আর অবভিয়াসলি মানে মেসোমশাই আছেন ছিলেন। তো সেটা তো কতটার কথা বলা। তার মানে এই যে এই ছবিটা দেখে যেটা মনে হচ্ছে যে নেচারের সাথেও কিন্তু আমরা কথা বলতে পারি। ভেরি ইম্পর্টেন্ট। এবার নেচারের সাথে কথা বলতে আপনি আকাশে বলুন বসুন না, একটুখানি মর্নিং ওয়াকে গিয়ে মন খুলে প্রাণ খুলে গান গান না। কেউ তো মানে এখানে তো কেউ কাউকে কিছু বাধা দেওয়ার নেই। কিংবা এই যে ফুলের যে সুন্দর বাগানটা আপনি সাজাচ্ছেন, ফুলের সাথে কিন্তু কথা বলা যায় না। আমি শুনেছি মানে এটা অবভিয়াসলি সায়েন্স এরিয়াতে আমরা সবাই জানি যে গাছেরও প্রাণ আছে। কিন্তু গাছের কতটা নিউরাল নেটওয়ার্ক কাজ করে সেই অতটা জ্ঞান আমার নেই। কিন্তু এটা কিন্তু ঠিক মানে মনে হয় যে আদর যত্ন করে যে গার্ডেনার যত গাছকে যত আদর করে আর এই ফুল কালকে কিন্তু তুই ফুটবি একদম সোজায় দাঁড়াতো। আমি দেখেছি এই কথা বলে এটা কিন্তু সত্যি সত্যি সে গাছগুলো যেন অনেক ফুলে ফেঁপে ওঠে। সো এখানেই একটা কমিউনিকেশন ভেরি ইম্পর্টেন্ট যে আমরা কিভাবে ভালো থাকবো, আমরা নেচারের সাথে কিভাবে কথা বলবো। তো সেখানে কিন্তু আমরা অনেকটা এই দিক খুঁজে পেতে পারি। আহ তারপরে যেটা রিটায়ারমেন্ট কথাটার মধ্যে আমরা বলতেই পারি আমরা কিন্তু রিটায়ারমেন্ট কথাটা ভাবি যদি কেউ 58 এ রিটায়ার করি, যদি কেউ 60 এ রিটায়ার করি, যদি কেউ 60 কিন্তু দেখুন রিটায়ারমেন্ট কথাটার মধ্যে না অনেক কিছু লুকিয়ে আছে। কেউ ইচ্ছে করলে অনেক আগেও রিটায়ার করে যেতে পারে। অনেকে তো আনন্দের ঠেলায় অনেক মধ্যবয়স্ক লোকজন আগে রিটায়ার করে তাদের যে শখ সেই শখটা মেটানোর জন্য তো রিটায়ারমেন্ট করতে পারে, তাই না? কাজে এই যে আমাদের আমি রিটায়ার করলাম মানে অনেকের কিন্তু ভীষণ সাইকোলজিক্যাল মানে আমার কাছে দু একজন এরকম এসেছে যে তার কাছে একটা ফোবিয়া যে আমি রিটায়ার করে যাবো তাহলে আমি কি করবো। তো এই যে আমার নিজের ভ্যালুটা হচ্ছে আমার আহ কাজ আমার নিজের কাজের উপরে নয়, আমার ভ্যালুটা হচ্ছে আমি একটা অ্যাসোসিয়েশনে থাকছি। তো এই অ্যাসোসিয়েশনে যদি আমি মনিটারি একটা ব্যাপার থাকে অবভিয়াসলি সেটা একটা সেই দিকটা একটা জাস্টিফাই। কিন্তু আমি আমার নিজেকে কিভাবে ফিজিক্যালি ইনভলভ রাখবো আর নিজেকে কিভাবে মেন্টালি ইনভলভ রাখবো সেটা কিন্তু আমার মনে হয় রিটায়ারমেন্টের সাথে কোনো সম্পর্কই নেই। যে অনেক সময় যেটা আমরা বলি যে রিটায়ারমেন্ট করে যদি আমরা একটু ভাবতে পারি যে কি করবো। আর জানি তো অনেকেই এরকম আছে আমি এই প্রশ্নটা করেছি যে রিটায়ারমেন্টের পরে আপনি কি করবেন। ও তখন বলবে, কিন্তু সত্যি কথা ভেবে দেখুন তো মানে রিটায়ারমেন্টের পরে আমি আজ রিটায়ার করলাম, এক গুচ্ছ ফুল নিয়ে এলাম মিষ্টি নিয়ে এলাম বাড়িতে, তার কাল থেকে আমি প্ল্যানিং করে দেবো যে আমি কি করবো। তো আমার মনে হয় যে এই যে প্যাশনটা আমার আছে আমি এটা করতে ভালোবাসি, আমি এই জিনিসটা ঘুরতে ভালোবাসি, আমি এই জিনিসটা খেতে ভালোবাসি, আমি এই সঙ্গ পছন্দ করি, এই এই মনের চিন্তাধারা কিন্তু আপনাকে রিটায়ারমেন্টে অনেক আগেই যদি আমরা আনতে পারি তাহলেই কিন্তু আর এই দেখুন প্রত্যেকটা জিনিসের সাথে না প্রত্যেকটা জিনিস লিঙ্ক। এটা আমি কিছুক্ষণ আগে যে ডিমেনশিয়া নিয়ে কথা বললাম, আমরা বললাম যে ভাবনা চিন্তা করব, মনটাকে নাড়াচাড়া করব, চার্ন করব, একদম দলাই মলাই করে দেবো। তো তার মানে যদি আমরা রিটায়ারমেন্টের আগেও এরকম ভাবি যে রিটায়ারমেন্টের পরে কি হবে, বাড়িতে বসে বোর হবো, এর সাথে আমার ইন্টিমেসি তৈরি হবে, বউ সারাদিন ধরে তার ওর মুখ দেখতে হবে, বউ ভাবছে বাবারে বাবা অফিসটায় ভালো ছিলাম এখন দেখি। তো এইরকম যদি চিন্তা ভাবনা না করে যদি আমরা ভাবি যে এই জিনিসটা না রিটায়ারমেন্ট আমার তো এই জিনিসটা অনেক দিনকার করার শখ ছিল, তাহলে আমার রিটায়ারমেন্ট পরে করা ভালো। তো এরকম আমি নিজে দেখেছি আমার নিজের পার্সোনাল লাইফেও মানে আমার যারা খুব কাছের মানুষের কথাই বলছি, সে রিটায়ারমেন্টের পরে এত ভালো আছে মানে সে যেই পাড়ায় থাকে জীবনে দুর্গাপুজো হতো না সেই পাড়ায়। তো সে রিটায়ারমেন্টের পরে দুর্গাপুজো শুরু করে। তার বয়স 82 বছর বয়স। ইনফ্যাক্ট উনি আমার নিজের শ্বশুর মশাই কথাই বলছি। তো উনি নিজেও কিন্তু পুলিশের চাকরি করতেন। তো সারা জীবন উনি বাইরে বাইরে ছিলেন। তো ভীষণ সবার আপত্তি যে রিটায়ারমেন্টের পরে এসে উনি এটা কি শুরু করলেন। কিন্তু উনি এত অ্যাক্টিভ একটা মানুষ না মানে আমার কাছে উনি একজন একটা রোল মডেল। মানে এখনো 82 বছর বয়সে কমপ্লেন করেন যে সবাই আমার উপরে ফেলেছে কিন্তু ভালোবাসেন কিন্তু। কাজে আমরা দেখলাম যে নতুন জায়গায় উনি গিয়ে বেশ যে দুর্গাপুজো যেটা শুরু হলো উনি কিন্তু মানে উনি কিন্তু তার কর্ণধার। তো সেইভাবে যদি আমি ভাবতে পারি মানে
সত্যি সত্যি আমি এরকম ভাবে একটু অন্যরকম ভাবতে পারলাম যে এরকম যে আপনাদের মধ্যেও কেউ থাকেন এরকম আইকন যে বলতে পারেন বলতে চান, তাহলে যদি আমরা আপনাদের জীবনে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করেন না, আর বলতেও নিজের মনে আছে যেমন কোনো কিছু বললে হয়তো বলেও দেবেন, ওটা ওটা কোনো ব্যাপার না, আমি বলে দিলাম করে দিলাম এইটাই। তো এটা কিন্তু একটা মজার আনন্দের ব্যাপার। কাজে রিটায়ারমেন্টে আপনার কিভাবে ভাবছেন? কিছু কিছু লোক তো দেখবেন জীবনে রিটায়ার করার আগে আমি রিটায়ার করে গেলাম, দূর বাবা, ভাল লাগে না, কি করবো। আর ওই যে বললাম স্ট্রেস একটা সাংঘাতিক একটা জিনিস, এমন স্ট্রেস তার জীবনে হতে চলেছে সে কিন্তু আগে থেকে রিটায়ারমেন্ট স্টেজে চলে গেল। এই দিকগুলো আমাদের মানে আমার যেটা বলার কথা যে আপনারা কিরকম ভালো থাকবেন না থাকবেন সেটা বলার ক্ষমতা আমার কেন, বিশ্বাস করুন, কারণ নেই। সেটা বলার ক্ষমতা একজনেরই আছে, আপনার নিজের। মানে আপনার সবচেয়ে কাছের লোকটাও বলতে পারেন বাবা তুমি কিন্তু এটাতে ভালো থাকবে। আপনার গিন্নিও বলতে পারবে না, শোনো আমি তোমাকে এতগুলো বছর চিনি, 50 বছর চিনি, তুমি এটাতে ভালো থাকবে না। কেউ বলতে পারবে না। আপনি নিজে বলতে পারবেন আপনি বেশি ভালো থাকবেন। তো এটা একটা জিনিস। আর দেখুন মানে আর বাকি তো আমরা সবাই জানি যে মেন্টাল হেলথটাকে নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করবো, যেটা ভালো লাগে করুন না, যা খেতে ইচ্ছা হয় করুন, খান না, ঠিক আছে। ডায়াবেটিস মিষ্টি খেতে বারণ, ঠিক আছে, কন্ট্রোল করে দেখুন না। কিছু মনের আফসোস রাখবেন না, ভালোভাবে থাকুন, ভালোভাবে নিজেকে সেলফ কেয়ার করুন। যদি মনে হয় যে এই বয়সকালে এই জিনিসটা না এতদিন পড়তে, এই রংটা খুব ভালো লাগতো কিন্তু কোনোদিনই পড়তে পারিনি, তো পড়ুন না। কে মানে এখানে তো বিচার করার কেউ নেই, আর বিচার করলেই বা কি মানে কি হতে পারে। এটা একটু ভেবে দেখেছেন যে আমি যদি নিজের মতো বাঁচতে চাই, আমি যদি নিজের মতো বাঁচতে পারি, আমার যদি নিজের মতো বাঁচার ক্ষমতা থাকে, সামর্থ্য, সামর্থ্য মানে আর ক্ষমতা মানে কিন্তু আমি সবসময় ফিনান্সিয়ালি বলছি না, এই যে পারিপার্শ্বিক যে একটা বাইন্ডিং থাকে না যে এটা করবো না ওটা করবো না, এর থেকে যদি উঠে এসে কে মানে কে আপনাকে নিন্দা করবে, কে আপনাকে জাজ করবে, আর সেই জাজমেন্টটা আপনার কতটা কাজে লাগবে সেটা ভেবে আপনি দেখুন যে আপনার মেন্টাল হেলথটাকে প্লিজ প্রায়োরিটাইজ করুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর অনেকেই হয়তো আপনি বলবেন যে নিজের মেন্টাল হেলথ নিয়ে ভাবছে, শুধু নিজের কথা ভাবছে, স্বার্থপর। ঠিক আছে, আপনি স্বার্থপর। যেই কথাটা বলছি তাকে আপনি বলবেন তুমিও ভাবো না। মানে সবাই মিলে যদি একই দিকে, আর সত্যি কথা বলছি আমি আপনাকে, সবাই যদি নিজেকে নিজে ভালো রাখি তাহলে কিন্তু কোনো সমস্যাই নেই। কারণ আমরা সবাই এত খুশি থাকবো, তখন আর পরকে ক্রিটিসাইজ করা, তখন আর পরের খুঁত ধরা সময় থাকবে না। আমাদের সাইকোলজিতে বলে আমাদের যে মন খারাপ অপদার্থ কেউ হয় না। মানে একটা খুনিও যদি এসে আমাকে বলে যে আমি এই জিনিসটা করেছি, আর যদিও এটা আমি শনিবারের চর্চাতে যাদের সাথে বসে আছি, খুনি এসে আমাকে বললো আমি খুন করেছি, আমি বলবো আপনার মনের কষ্টটা বলুন। তো কিন্তু আমি কিন্তু তাই বলবো যে আপনার মনের কষ্টটা বলুন, কোথায় গিয়ে আপনাকে এই জায়গায় ঠেলেছে জীবনযাত্রা যে আপনি খুন করতে বাধ্য হচ্ছেন। তো ঠিক সেইভাবেই যদি আপনি ভাবেন যে আপনার মেন্টাল হেলথ ইজ ইম্পর্টেন্ট, আপনি যদি ভালো থাকেন সবাইকে ভালো রাখবেন, ঠিক আপনার সামনে যে পাশের মানুষটা বসে আছে আপনার কাছের মানুষটা, সেও যদি ভাবে। আর আমরা যখন খুব ভালো করে থাকি না, আপনি দেখবেন আমরা কিন্তু কারোর তখন আর দোষ দেখি না। তো সেও যদি ভালো থাকে সে আপনার দোষ দেখবে না, আপনি যদি ভালো থাকেন আপনিও দোষ দেখবেন না। তাহলে ইভেন্চুয়ালি দেখুন আমরা কিন্তু সবাই সবার সাথে সুন্দরভাবে মিষ্টিভাবে আনন্দভাবে আনন্দের সাথে কোএক্সিস্ট করছি। তো এইটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করি, কিভাবে নিজেকে ভালো রাখার প্র্যাকটিস করি। আর সেলফ কেয়ার ভেরি ইম্পর্টেন্ট। ওয়ান্স অ্যাগেন আপনি সুস্থ থাকলে মানসিক সুস্থতা, শারীরিক সুস্থতা, সামাজিক সুস্থতা সবকিছু বজায় রেখে থাকাটার মধ্যে একটা ভীষণ আনন্দের জায়গা আছে। আর ফাইনালি প্রত্যেকটা মানুষের এইগুলো নিয়ে তো কথা এখন হলো যে সোসাইটি, ফ্যামিলি আমাদের তৈরি হয় ছোট 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 বক্স দিয়ে, কমিউনিটি দিয়ে। এই কমিউনিটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমরা যতই বলি সমাজ, আহ যেটা বললাম যে করুন না ভাবুন না, কিন্তু আমরা কিন্তু সমাজের মধ্যে দায়বদ্ধতায় রয়েছি। তো ভেরি ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা মানুষ আমাদের জীবনে কি রোল প্লে করছে, তার মধ্যে সবচেয়ে যেটা সামাজিক ভাবে যেখানে আমি ওতপ্রোত ভাবে জড়িয়ে আছি সেটা হচ্ছে আমার নিজস্ব ফ্যামিলি। তো সেই ফ্যামিলির সাপোর্টটা ভেরি ইম্পর্টেন্ট। আর এই ফ্যামিলির সাপোর্ট কিন্তু ওয়ান্স অ্যাগেন শুধুমাত্র বয়স্কদের জন্য না, রাউন্ড দ্য সাইকেল। মানে আমি যখন একটি মেয়েকে বাড়িতে বৌমা হিসাবে আনবো, সেখানেও কিন্তু আমরা একটা একে অপরের সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়াই। সিমিলারলি আমার ছেলেও যখন আরেকটা বাড়িতে যাবে, আমার কিন্তু সেটাও মেনে নিতে হবে যে আরেকটা ফ্যামিলিকেও কিন্তু আপনি ইনডাইরেক্টলি সাপোর্ট করার কথা ভাবছেন। আর আজকাল অনেক বাড়িতে দেখবেন এরকম, সবারই তো মানে নিউক্লিয়ার ফ্যামিলিতে একটা করেই সন্তান, একটা টাইম পরে দেখবেন মেয়ের মা বাবা, ছেলের মা বাবা সবাই মিলে একসঙ্গে থাকা। এটার মধ্যে আমার খুব আনন্দের একটা ইন্টারেস্টিং জিনিস ভালো লাগে। আপনি যখন আহ এইরকম নিজের একই পরিবেশের মধ্যে থাকবেন না, তখন কিন্তু এই যে আমি বয়স হয়ে যাচ্ছে, আমি কত দুঃখী আর আমি কিছু করতে পারছি না, এই ফিলিংসটা
জিনিসটা আপনার অতটা আসবে না। ওই যেরকম আমি বলি না যে গ্রুপ সাইকোথেরাপি যখন হয়, একটা সমস্যার মধ্যে দিয়ে যখন আমরা একটা গ্রুপে বসে আলোচনা করি, তখন আপনি মনে করেন কই আমি তো এখানে একা নই, আমার মতো তো অনেক মানুষ আছে। কাজে ঠিক সেরকম ভাবে এই যে আমরা বয়স হয়ে গেলে কিভাবে ভালো থাকবো, আপনি কিন্তু একে অপরকে দেখেও ভালো থাকতে পারেন। তো এটা জাস্ট ইটস অ্যাকচুয়ালি আ নাম্বার। আমি কিন্তু এইভাবে এগিয়ে চলেছি। তো আহ যাই আহ, আমরা যখন আগে আমার পার্সোনাল মতামত। আমার মাঝে মাঝে মনে হয় এই যে বৃদ্ধাশ্রম জিনিসটা আমরা আগে খুব ভয় পেতাম। মানে এটা আমার সাইড, আমার পুরো পার্সোনাল মতামত। আমরা এখানে অনেকে অনেক রকম পরিবেশ থেকে এসেছি। যদি না ছেলে মেয়ে সন্তান খুব কষ্টের জায়গায় ধাক্কা দিয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে বাধ্য করেছে, সেই মেন্টাল ব্লকেজটা আপনার আছে। কিন্তু আপনি যদি সেই মেন্টাল ব্লকেজ থেকে বেরিয়ে এসে একটু ভাবেন যে বৃদ্ধাশ্রমে আমি আরো আমার মতো কিছু মানসিক লোকেদের সাথে থাকি। ছোটবেলায় হোস্টেলে থাকতে আনন্দ লাগে, ছোটবেলায় হোস্টেলটা আমাদের ভালোর জন্য, তাহলে বড়বেলায় বৃদ্ধাশ্রমটা কেন আনন্দের জায়গা আমরা করে তুলতে পারবো না? ওয়ান্স এগেন, এটা কিন্তু সেই আপনি যদি ইমোশনাল কষ্টের জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারেন যে আমাকে আমার সন্তানরা দেখছে না বলে আমি বৃদ্ধাশ্রমে যাচ্ছি, সেখান থেকে যদি বেরিয়ে এসে ভাবেন যে আমি নিজের মতো আরো 5 জনের সাথে আছি যেখানে খুব সুন্দরভাবে আনন্দ করে আমার দিনগুলো কাটছে। এইভাবে অনেকগুলো জায়গায় অনেক জায়গায় বৃদ্ধাশ্রমে আমরা কথা বলে দেখেছি যে সেই এই লাইট মাইন্ডেড লোকজনকে পেয়ে না তখন কিন্তু মনে হয় যে আহ, এটা তো বেশ এটা আমরা সবাই আছি। মানে যেটা আমাদের সাইকোলজিক্যালি একটা জায়গায় সেটব্যাক হয়, আমরা তো সবসময় খুব কম্প্যারিজন আর কন্ট্রাস্ট নিয়ে মনে চলি যে এইটা আমি এখন পারছি না কেন, ও তো ওইটা পারছে, ও তো ওইটা করছে, আমি কেন করতে পারছি না। এই যে কম্প্যারিজনটা হয়, সেখানে কিন্তু আমাদের অনেকগুলো কষ্টের জায়গা হয়। তাহলে যদি সেটা না ভেবে যদি ভাবি যে আমি তো এই জিনিসগুলো করেছি, এখন এই জিনিসগুলো করতে ভালোবাসি, আমি দেখবেন এই যে আদান প্রদান আর এই যে যেটা আমি বলছি যে মেন্টাল অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল অ্যাক্টিভিটি, এখানে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমি ইচ্ছে করে এই বৃদ্ধাশ্রম এই কথাগুলো বললাম একটা পজিটিভ নোট দিয়ে, কারণ ওয়ান্স আগেন আমি যখন বললাম এটা কিন্তু সম্পূর্ণ আমার ওয়ে অফ থিঙ্কিং। আমরা ফ্যামিলি ভালোবাসি, আমরা সোসাইটি ভালোবাসি, কিন্তু ফ্যামিলি কথাটার মধ্যেও না অনেক ভেরিয়েশন থাকতে পারে। আমি কোনটাকে ফ্যামিলি ভাববো সেটাও ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে যারা চাকরি বাকরি করি, দিনের 14, 15, 16 ঘন্টা তো চাকরিস্থলে থাকে, আইটি প্রফেশনাল কিংবা ডাক্তার, বাড়িতে কতটুকু সময় থাকে? তাহলে সত্যি যদি ভাবি যে ফ্যামিলি যেরকম আমার মা বাবা সন্তান স্ত্রী স্বামী, আপনি যেরকম ভাবতে পারেন সেরকম ভাবে দেখুন আমার কর্মস্থলটাও কিন্তু আমার ফ্যামিলিতে দাঁড়িয়েছে। ঠিক সেরকম ভাবে আপনি যদি এমন একটা সুন্দর পরিবেশে থাকেন যেখানে সবাই আমরা একে অপরের ইকোসিস্টেম হয়ে দাঁড়িয়েছি, সেটাও কিন্তু আমাদের ফ্যামিলি হয়ে দাঁড়ায়। তো এটা আরেকটা অ্যাসপেক্ট আপনাদের সামনে জাস্ট তুলে ধরলাম। আর ফাইনালি গ্রোথ ভেরি ইম্পর্টেন্ট। যে বয়স হয়ে গেছে মানে সবকিছু শেষ, না, একদমই না। অনেক সময় দেখবেন অনেকে নতুন করে ছেলেবেলাকার কিছু গানের অভ্যাস, আঁকা, আহ, এখানে এটা করতে করতে সত্যি কথা বলতে এইসব সেশন গুলো করার সময় না আহ, ভেবে আসি একটা জিনিস বলবো, কিন্তু সেশন করতে করতে না এই গ্রোথ আর নার্চারিং গ্রোথের কথাটা বলতে বলতে না আমার হঠাৎ করে আমার খুব প্রিয় একজন অ্যাক্টরের কথা মনে হলো। সেটা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়। ভীষণ ভালোবাসতাম তাকে আমি, মানে এত মানে আমি জানি না, মানে এতটাই উনি আমার কাছের আর প্রিয় মানুষ ছিলেন। তো তো সেই মানুষটার এই যে গ্রোথ নার্চারিং, মানে লাইফ লং লার্নিং, ওনার যে আহ, মানে যেরকম ভাবে উনি জিনিসটাকে জীবনটাকে ধরেছিলেন। আর আপনারা তো অনেকেই নিশ্চয়ই জানবেন যে ওনার জীবনেও কিন্তু ক্রাইসিসের শেষ নেই। আর আমার একটা ইনসিডেন্ট মনে আছে, মানে খুব স্যাড সেদিন আমি ওনার একটা নাটক দেখতে গেছিলাম। নাটক কি বলে, নাটক কি হলো whatever। সেদিনই ওনার নাতির অ্যাক্সিডেন্টটা হয়েছিল। উনি কিন্তু এসেছিলেন জানেন, মানে দেখুন, মানে আমি বলতে চাইছি যে সবচেয়ে বিগেস্ট ক্রাইসিস মোমেন্টেও মানুষটা কিন্তু এসছে, স্বাভাবিকভাবে তার দায়িত্ব অত্যন্ত সাংঘাতিক। কিন্তু দেখুন মানে লাইফ মুভস অন, মানে উনি কিন্তু ওর মধ্যেই আহ, যেটা আমি বলছিলাম যে সত্যি সত্যি ওইটাকে উনি চেষ্টা করেছে যে আজকের দিনটাকে আজকের দিনের মতো ভাবতে হবে। তো যাই হোক, তো উনার কথা আমার ভীষণ, এই যে নার্সারি গ্রোথ কথাটা কিন্তু সেইভাবে ভাবতে গেলে দেখবেন যে আমাদের মধ্যে অনেক কিছু থাকে। আমাদের মধ্যে অনেক কিছু থাকে। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ ম্যাডাম, মাঝে মাঝে একটু কেটে যাচ্ছে, এখন ঠিক আছে। ঠিক আছে। আমাদের মধ্যে অনেক কিছু থাকে যেটা হয়তো আমরা ছেলেবেলায় কিংবা অনেক কাজের মাধ্যমের জন্য অনেক কিছুর জন্য আমরা করতে পারি না। কিন্তু দেখুন একটু যদি আমরা যে সময়কার কথা বলছি, মানে এখন আমি অ্যাকচুয়ালি রামকৃষ্ণ বাবুর যে যেটা নিয়ে আপনারা শুরু করে দিলেন যে একটা বয়সে এসে
আমাদের জন্য আমরা আবার নতুন করে কানেকশন। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে দেখবেন কিছু বয়সের পরে আমরা পুরোনো বন্ধু বান্ধবদের সাথে আবার ফেরত পাই, মানে কারণ জীবনযাত্রায় শোনা যাচ্ছে না। হ্যালো। ম্যাডামের মনে হয় কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে একটু নেটওয়ার্কের। হ্যালো। একটু আমরা অপেক্ষা করি, নিশ্চয়ই কোনো ফোন কল বা কোনো আর্জেন্ট কিছু সমস্যা হয়েছে। তো এই সুযোগে আমি বলে নিই যে ম্যাডাম যে এতক্ষণ ধরে যে কথাগুলো আলোচনা করছিলেন সেই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোয়ারিজ থাকে, সেগুলো আমরা চ্যাট বক্সে লিখে দিতে পারেন অথবা হ্যান্ডেজ করতে পারেন, যাতে করে আমি এক এক করে আপনাদের নামটা ম্যাডামের সামনে বলতে পারি। হ্যাঁ, আমি এসে গেছি, জাস্ট আমার মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ। তো হ্যাঁ, ঠিক আছে। যে আমার কানেকশন সরি, মানে এটা আমার কানেকশন গন্ডগোল ছিল। তো আমাদের ফাইনালি আর বেসিক্যালি কিছু নেই, আর একটাই থ্যাংক ইউ স্লাইডটা ছিল। তো কেন থ্যাংক ইউ স্লাইডটার মধ্যেও একটা ইন্টারেস্টিং জিনিস আমি একটু দেখাতে চেয়েছি। সেটা হচ্ছে আহ, তো তো যেটা বলছিলাম যে আমাদের তো খুব ইম্পর্টেন্ট যে আমরা কানেকশন দেখবেন। হ্যাঁ, একটা বয়সে পরে যখন আমাদের 50 বছর প্লাস বয়স হয় না, তখন দেখবেন আমরা নতুন করে আবার বন্ধুত্ব রিনিউয়াল, স্কুলের বন্ধুদের সাথে আড্ডা। আহ, কারণ আম, এটাই হয় যে তখন আমরা লাইক মাইন্ডেড ভাবে আবার নতুন করে কিছু কিছু জিনিস, যেটা হয়তো আমাদের আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছে ছিল, কিন্তু সময় ছিল না, হয়তো 5 জন বন্ধুকে একসঙ্গে পাই। তো সেই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট। আর ফাইনালি এই স্লাইডে দেখানো হচ্ছে যে আমরা সবাই কিন্তু একটি সমুদ্রের ঢেউয়ের মতো। দেখুন, ডাইনামিজম আছে, সবকিছু আছে, আমরা গড চাই, কিন্তু তার সাথে সাথে আমাদের অ্যাকসেপ্টেন্সও আছে। এটা নিয়ে যদি আমরা চলতে পারি না জীবনে, তাহলে আমার মনে হয় সত্যি কথাই এজ ইজ জাস্ট আ নাম্বার। আর এত সুন্দর লেগেছে এটা, কারণ আমার নিজের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা তিনজন, মানে তিনটে জেনারেশন, মাসি, বোনজি আর আরেকটা জেনারেশন, তিনজনের মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো সেটারও নাম এজ ইজ জাস্ট আ নাম্বার। তো যার জন্য খুব টপিকটা খুব টাচ করলো। আর ওয়ান্স অ্যাগেন, যদিও এটা আমরা হয়তো একটু ওয়ান্স অ্যাগেন 50 প্লাস, একটু লেট অ্যাডাল্টহুড এটা নিয়ে ভাবার চিন্তা করেছিলাম, কিন্তু সত্যি সত্যি বলছি যে মানসিক বিষণ্ণতা কিংবা ডিপ্রেশন বলুন, কিংবা ভালো না লাগা, কিংবা মন খারাপ, কি করব কি করব, দূর বাবা, বিরক্ত লাগে, আর ভাল লাগছে না, আর কতদিন, এটা কিন্তু শুধু 50 প্লাসের গল্প নয়। এটা কিন্তু অ্যাকচুয়ালি গল্প শুরু হয়েছে সেই অ্যাডোলেসেন্স পিরিয়ড থেকে। হুম, কাজী আশা করছি আপনাদের সাথে আড্ডাটা ভালোই মারলাম। আর আমার একটাই এখন আকাঙ্ক্ষা, যেটা বলবো যে আড্ডাটা কিন্তু একতরফা হয় না। কাজে আপনাদের মধ্যে আমি জানি না, তুলে তুলে ধরে ধরে জিজ্ঞেস করবো কিনা আপনাদের যে আপনার সম্বন্ধে আপনি নিজেকে বলুন তো, যে আপনার সম্বন্ধে আপনি নিজের ব্যাপারে কিসে কি গর্ব করেন। তো আপনার সম্বন্ধে যদি আপনি প্রত্যেককে ধরে ধরে ক্লাসের স্টুডেন্টের মতো একটু জানতে পারেন যে প্রত্যেকের মধ্যে কিসে সে গর্বিত ফিল করে, যে বাহ বেটা বাহ, তুই তো ভালো গান গাস, নিজেকে বলছে। একদম। আয়নার সামনে আমার হাসিটা না ভীষণ, আমার চোখের কাজল করছে, আমাকে ভীষণ ভালো লাগে। তার জীবনের ভ্যালু খুঁজে পাবে। ইটস এ ভেরি ইন্টারেস্টিং থিং। আমার আমার এটা করতে খুব ভালো লাগে। তো খুব ভালো লাগলো আপনাকে। আর একদম। আমার ওভার টু ইউ। একদম। থ্যাংক ইউ ম্যাডাম। শুধু ম্যাডামকে আরেকবার আমরা শনিবারের চর্চার পক্ষ থেকে আরেকবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম। তো এরপর ম্যাডাম যেটা জানতে চাইছিলেন যে আমাদের মধ্যে আমরা যারা আজ উপস্থিত আছি, তরুণ যুবক বা বয়স্ক যেই জায়গায় হোক না কেন, তাদের কি নিয়ে গর্ব হয়, এটা যদি একটু নিজের সম্পর্কে এক দু লাইন বলতে পারেন। প্রথমেই দেখতে পাচ্ছি মাননীয় তুষারকান্তি গুহবাবু, উনি হ্যান্ড রেজ করেছেন। প্লিজ বলুন। ম্যাডাম, আপনি একজনকার কথা বললেন যিনি 82 ইয়ার্স এজ, আপনার আত্মীয়র মধ্যে পড়েন। আমার হ্যালো, আমার হ্যালো। আচ্ছা, তো আমি বোধহয় সেরকম নিজের দিকে যাচ্ছি। 75 প্লাস আমার বয়স, আমি পুলিশে ছিলাম, অত্যন্ত ভালো আছি। দুটো একটা কথা শেয়ার করতে চাই। আপনার আপনার আপনাকে বিবিটা খুব কষ্ট, অসুবিধা হবে? আই কন্ট্যাক্ট করে কথা বলতে বেশি ভালো লাগে। খুব অসুবিধা হবে কি? আহ, দেখছি দেখছি দেখছি। অস্বস্তিতে দিলে আমি কিছু করছি না, আই কন্ট্যাক্ট করার জন্য রিকোয়েস্টটা করলাম। ওয়ান্স অ্যাগেন, অস্বস্তিতে ফেলার জন্য করছি না। আপনি আহ, বলতে অসুবিধা মানে এই বুঝাদারি অসুবিধা সবকিছু জানি না, তো অপারেশন করে কি করতে হয়। ওই আচ্ছা, ফোনটা ট্যাপ করছি তো দেখছি আসছে না তো ছবি। দরকার নেই, আপনার ছবিটা আমি এমনিতেও দেখতে পাচ্ছি, বলুন। বলুন বলুন। ওই দ্বিতীয় কথা হলো যে
রিটায়ারমেন্টের আগে যেমন বলছিলেন না যে প্রদীপ জালবেড়াকে সলতে পাকাতে হয়, ওই ছোট্ট করে আমার দুটো লাইন বলে নিই কি করে আমি কি ভাবনাটা রিটায়ারে গেছি এবং কিভাবে কাটাচ্ছি, যাতে করে যারা শুনছেন বাকিদের সঙ্গে খানিকটা শেয়ার করতে পারি বা আপনিও আপনার পেশেন্টের মতন করে একজন রেফারেন্স পেতে পারেন। সেটা হলো এই রিটায়ারমেন্টে যখন দেখা যাচ্ছে যে যারা রিটায়ার করে যাচ্ছে তখন আমার দিন ঘনিয়ে এসে যায় 1-2 বছর মধ্যে রিটায়ার যাবো, তখন দেখলাম আমাদের একজন সিনিয়র অফিসার একদম ভালো করে বললেন যে রিটায়ার করার পর আপনারা আজ তো রিটায়ার করে গেছেন, আপনাদের ফেয়ারওয়েল দিচ্ছি, আপনারা কি করবেন? বলে আপনাদের একটাই কাজ, সেটা হচ্ছে নিজেকে সুস্থ রাখবেন শারীরিক ভাবে মানসিক ভাবে। কি করে করবেন? ওই যেটা আপনি বলছিলেন এক্ষুনি, সবচেয়ে যেটা আপনার পেটে আনন্দ হয় সেটা করবেন, বাগান করতে আনন্দ হয় বাগান করবেন, ঘুড়ি ওড়াতে ওরা হয় ঘুড়ি ওড়াবেন। আপনি এখন মুক্ত বিহঙ্গ, আপনার কোনো দায় নাই, কোনো দায়িত্ব নাই, মাথায় এত গেঁথে গেল কথাটা, তাহলে কিন্তু সেটাও করবেন। মাথায় গেঁথে গেল এমন কথাটা, আমি দেখলাম যে ঠিক এটাই করাই যায়। রিটায়ারমেন্টের পরে আমাদের ট্রেনিং কলেজে আমি বছর 15 পড়ালাম, আমি এক নাগারে এখনো 3 ঘন্টা পড়াই। আমার ভালো লাগে সেটা, কারণ ওই তখন আর মনে হয় না যে হাঁটুতে ব্যথা আছে অমুক তমুক হ্যান ত্যান, আই রিলিজ লাইক এনিথিং। তো খুব ভালো, খুব ভালো। আর দ্বিতীয় কথাটা হচ্ছে ম্যাডাম, আর একটা কথা যেটা আমার একটা কয়েনেজ আমার আছে, ওই ইয়ের পরে কি বলে আহ করোনার পরে একটা কথা খুব চালু হয়েছে যে নিউ নর্মাল রিটায়ারমেন্ট। 60 যখন পেরিয়ে গেলাম, যখন আমার সবকিছু চলে গেল, কাজ সকাল থেকে যখন কোনো কাজ নাই এবং ওইটা আমার এই হাঁটুতে ব্যথা, যেমন ওই সমস্ত গুলোকে যদি আমি ভাবলি এটা নর্মাল, যে কোনো 60 বছরের লোকের এই সমস্ত সমস্যাগুলো আছে এবং তাদের মধ্যে অনেকেই ভয়ঙ্কর ভালো আছে, দারুণ ভালো আছে, হিংসে করার মতন ভালো আছে, এবং হঠাৎ খবর পাওয়া মানে হাতবার বর্ষার সাথে হরিপদ কেরানির কোনো অভিযোগ নাই। শুধু আমি চাইলেই যদি ভাবি আমি ভালো, তাহলেই তো ভালো। আর যদি হিংসে করি, ওর রিটায়ার করলো 4টে বাড়ি আর 5টা গাড়ি নিয়ে, আর ওর ছেলেটা আমেরিকায় থাকে, আমার ছেলেটা প্রাইমারি স্কুলে মাস্টার, তাহলেই গেলাম, আমার যে দুঃখী আর কেউ নেই। সবকিছু নর্মাল এবং আমি আকবর বাদশার চেয়ে ভালো আছি, ভেবে নিলেই তো হয়ে যায়। তো একদম হবে। ভেবে নিলেই তো হয়ে যায়। সুতরাং ভালোই আছি, এত কেয়ার ফ্রি জীবন তো আগে কখনো ছিল না, রিলিজ করছি। বার্ধক্য ভয়ঙ্কর একটা উপভোগ্য জীবন। হাতে তো ব্যথা আছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে তো হয়েছে, আমি যে কোনো একটা ওপেন হার্ট সার্জারির পেশেন্টের কারোর চেয়ে কম ভালো নেই। এটা ভাবনার উপরেই সবকিছু ম্যাডাম, কারণ আর কিছু ভাবনা নেই তো আপনার কাজ মনে হয়। তো আমি এইটুকু কথা বললাম, অনেকের সময় হয়তো গেল। ভালো না, থাকবেন। এটুকু কথা না, বিশাল বিশাল উপলব্ধি করালেন আমাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার গল্পটা আমি আরেকটা জায়গায় শেয়ার করবো। থ্যাংক হ্যাঁ, ইউ। আমার তো এটাই কাজ, গল্প নিয়ে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এরপর আমরা চলে যাব অজিত গঙ্গোপাধ্যায় বাবুর কাছে। যদি আপনার নিজের যেটা গর্ব মনে হয় সেটা শেয়ার করতে পারেন আমাদের সাথে, পিঠ চাপড়ানোর মতো, বা আপনার নিজের অনুভূতি 1-2 লাইন বলতে পারেন প্লিজ। অজিত বাবু হ্যান্ড রেজ করে আছেন, প্লিজ মাইক্রোফোনটা অন করে বলুন প্লিজ। না, কোনো হয়তো টেকনিক্যাল সমস্যা হচ্ছে। তো যাই হোক, ঠান্ডা পড়েছে খুব, আমরা যারা বয়স্ক তারা তো আমাদের বুড়ো হাড়ে একটু ঠকঠকানি শুনতে পাচ্ছি আওয়াজ, কিন্তু বুড়ো হাড়েও যে ভেলকি দেখানো যায় তার জন্য মানসিক স্বাস্থ্য যে কতটা ভালো রাখা জরুরি সেটা এতক্ষণ ধরে আমরা বুঝলাম। এবং সেই মানসিক মনের জোরে বয়সে প্রবীণ কিন্তু মনে নবীন, সেই হ্যালো, হিসেবে হ্যাঁ বলছি, বলুন বলুন, শুনতে পাচ্ছি একটু। শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, নমস্কার সবাইকে, নমস্কার। আমারও 10 বছর হয়ে গেল রিটায়ার হওয়া। দিদি খুব ভালো থাকুন। কিন্তু আমি আমি তো শুনছি সব, এবং আমার খুব ভালো লাগে, এবং আমার এটা খুবই ভালো লাগলো। তবে আমার নিজের যেটা মনে হয় যে সবচেয়ে নিজেকে পজিটিভ রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমি যেমন নিজে বাজার করি, সব করি। আর সবচেয়ে এই যে আপনি একটা কথা বললেন, খুব দামি কথা, যে গাছের সাথে থাকা, এই যে ফুল ফোটানো, এর যে আনন্দ। আমারও অনেকগুলো গাছ আছে, আমি প্রায় 250-300 ফুল ফোটাই। আমার গাছ আছে, আমি নিজে করি। অন্যের যখন সাপোর্ট দরকার হয় নিশ্চয়ই নেই, কিন্তু নিজে করি। এবং ওই যে ফুলটা ফোটানো, যে এইটা 2 দিন পর আমার ফুলটা ফুটবে, বা এই যে কুড়িটা এসছে বা কুড়িটা কবে আসবে, এটাকে একটা অ্যাসেস করা, আর সেটা মিলে যাওয়া, আর ফুল ফোটা, আর এই ফুলের বাগানে সেই প্রজাপতির উড়ে বেড়ানো, এইটা দেখলে মনটা ভরে যায়। আমি যাই, আমি বাজারে বেরোই, আমি বাজার করি, বন্ধুদের সাথে দেখা হয়। শুধু বন্ধুদের সাথে না, আমি তো ছোটদেরও পিঠ চাপড়ে গল্প করি। বড়দের সাথে তো গল্প হয়ই হয়। আমি তো বড়দের সাথে, কোন একজন বড়, আমার চেয়ে বড় যে গেল পেরিয়ে গেলে, দাদা কেমন আছেন বলুন, তার সাথে দাঁড়িয়ে দুদণ্ড কথা। কিন্তু এই যে ইতিবাচক থাকাটা, আমার মনে হয়, দেখুন, আমাদের প্রত্যেকেরই নিজস্ব জীবনে সমস্যা আছে, সমস্যা থাকবে। সমস্যাবিহীন কোনোদিন জীবন হতে পারে না, এটা আমি মনে করি। আর আমি অবসর সময় লেখালেখি করি, আমি আবৃত্তি করি, আমি কবিতার বই, গল্পের বই লিখি। তাহলে এই সবগুলো নিয়ে থাকা, আমি তো দেখেছি যে খুবই ভালো থাকা যায়, ভালো থাকা সম্ভব। আমাদের মতন সাধারণ মধ্যবিত্তদের পক্ষেও তো সম্ভব হচ্ছে, আমি দেখছি। আমি তো কোনো ধনী মানুষ নই, তাও তো আমি দেখছি ভালো আছি। আমি সেই জন্যই বলবো কত বড়, যে আপনি যে কত বড় ধনী সেটা আপনি নিজেই জানেন। আচ্ছা ম্যাডাম। এত সুন্দর হাসিটা যে আপনার আছে, এতগুলো যে ফুল ফোটালেন, আপনার তো সত্যি কথা। আপনি থ্যাংক এত ইউ। সত্যি বললেন। ঠিক।
আমি কোনো কোনো বন্ধুকে আমি ভিডিও কল করে দেখাই আমার ফুল, আমার উঠোনের বাগানের আমি দেখাই। কোনো কোনো বন্ধুকে যারা খুব ক্লোজ, যাদের সাথে খুব আনন্দ হয়, মজা হয়, ফুর্তি হয়, এই যে একটু আগে বললেন কলেজের বন্ধু, বাইরের বন্ধু ইত্যাদি। আপনার মোবাইল ফোনটা নিয়ে এখনই দেখান না আপনার বাগানের ফুল, আমরা তো দেখতে পাই না। আপনি তো আসলে ও নিচে যেতে হবে আর কি, সেটা অবশ্যই দেখানো যেতেই পারে। হ্যাঁ, বেশ, খুব ভালো থাকো, খুব পজিটিভ আলোচনা, খুব পজিটিভ আলোচনা। এই পজিটিভ আলোচনাটাই প্রত্যেকের আমাদের দরকার, এবং সবারই আমাদের সমস্যা আছে, থাকবে, তবু ভালো থাকতে হবে। থ্যাংক ইউ ম্যাডাম। একদম অজিতবাবু, অনেক ধন্যবাদ। এবং আমাদের শনিবারের চর্চা এটাও কিন্তু উদ্দেশ্য, আমরা এটাও একটা কাইন্ড অফ উইকেন্ড রিইউনিয়ন টাইপের। আমরা যারা সমমনোভাবাপন্ন মানুষ আছি, যারা সচেতনতা পছন্দ করি, যারা সোসাইটির একটু হলেও ভালো চাই, যারা নিজেদেরকে একটু পজিটিভ চিন্তা ভাবনা করার চেষ্টা করি, বিভিন্ন স্পিকার স্যার ম্যাডামদের সান্নিধ্যে আসার চেষ্টা করি, তাদের সঙ্গে আমরা একটুখানি বৈতালিক, যদিও মোবাইল বা কম্পিউটারের মাধ্যমেই এটা হচ্ছে, কিন্তু তা তো অন্তত একটা ভালো আলোচনার মধ্যে থাকলে হয়তো